Hello friends, welcome to Audio Notes Zone in Educational Science Tutorial. আজকে আমরা আলোচনা করব প্রাচীন ভারতীয় ব্রাহ্মণ্য শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 বছর থেকে খ্রিস্টপূর্ব 300 বছর পর্যন্ত ব্যাপ্ত সময়কালকে বলা হয় বৈদিক যুগ। এই যুগটিকে অর্থাৎ বৈদিক যুগকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়: ঋগ্বেদের যুগ, পরবর্তী বেদের যুগ এবং সূত্র সাহিত্যের যুগ। এই পরবর্তী বেদের যুগে সমাজের সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত ব্রাহ্মণদের দ্বারা নিয়ন্ত্রিত শিক্ষার যুগকেই বলা হয় ব্রাহ্মণ্য শিক্ষার যুগ। মূলত খ্রিস্টপূর্ব 1400 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কাল বৈদিক শিক্ষার যুগ হিসাবে পরিচিত। এখানে উল্লেখ্য, এই সময় সমাজে সুস্পষ্ট দুটি প্রথা পরিলক্ষিত হতো: চতুর্বর্ণ এবং চতুরাশ্রম প্রথা। চতুর্বর্ণ প্রথা অর্থাৎ সমগ্র সমাজ 4টি বর্ণে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আর মানুষের জীবন ছিল 4টি পর্যায়ে বিভক্ত। এই পর্যায়গুলো হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই পর্যায়গুলোকে একত্রে বলা হতো চতুরাশ্রম প্রথা। ব্রাহ্মণ্য শিক্ষা ছিল মূলত বর্ণভিত্তিক। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণের শিক্ষায় অধিকার ছিল, কিন্তু শূদ্রদের কোনো অধিকার ছিল না। তবে এই শিক্ষা ব্যবস্থা ছিল সুসংগঠিত এবং সুনির্দিষ্ট লক্ষ্য পথে গতিশীল। এবারে আমরা এক এক করে ব্রাহ্মণ্য শিক্ষার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব ব্রাহ্মণ্য শিক্ষার লক্ষ্য সম্পর্কে। প্রথম লক্ষ্য হচ্ছে আত্মার মুক্তি বা মোক্ষ লাভ। ব্রাহ্মণ্য শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল আত্মার মুক্তি বা মোক্ষ লাভ। আত্মার মুক্তি বলতে বোঝায় জাগতিক কামনা, বাসনা, সংস্কার ইত্যাদি থেকে নিজেকে মুক্ত করে প্রকৃত জ্ঞানের সন্ধানে জীবনকে উৎসর্গ করা। চতুরাশ্রমকে অর্থাৎ কিছুক্ষণ আগেই যে আমি চতুরাশ্রম প্রথার কথা বললাম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই চতুরাশ্রমকে মোক্ষ লাভের 4টি স্তম্ভ হিসাবে সেই সময় বিবেচনা করা হতো। আচ্ছা, এরপরের যে লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে আত্মোপলব্ধি। আত্মোপলব্ধিও ব্রাহ্মণ্য শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষ্য। মনে করা হতো আমরা যেহেতু ঈশ্বরের সন্তান, তাই নিজেকে চেনার মধ্যে দিয়েই আমরা পরমাত্মার সঙ্গে একাত্ম হতে পারব। আমরা জগৎ ও জীবনের প্রকৃত উদ্দেশ্য ও রহস্যের সন্ধান পাব। যেহেতু আত্মোপলব্ধি ছিল ব্রাহ্মণ্য শিক্ষার গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য, সেহেতু এই শিক্ষার আরও একটি লক্ষ্য ছিল দেহ ও মনের পরিপূর্ণ বিকাশ সাধন। যেটা আধুনিক শিক্ষায় বলা হয় যে দৈহিক ও মানসিক বিকাশ, সেটাই দেহ ও মনের পরিপূর্ণ বিকাশ সাধন। তারপরের লক্ষ্য ছিল ব্যক্তি সত্তার পরিপূর্ণ বিকাশ। সেই কারণে শিক্ষা মূলত বেদ নির্ভর হলেও এখানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক জ্ঞান অর্থাৎ বিভিন্ন জীবনকেন্দ্রিক জ্ঞানও কিন্তু অনুশীলন করা হতো। পরবর্তীকালে আমরা যখন পাঠ্যক্রম নিয়ে আলোচনা করব তখন আমরা দেখব। আচ্ছা, পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে। শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি ছিল? সেই সময় ব্রাহ্মণ্য যুগে শিক্ষা ছিল মূলত গুরুকুল কেন্দ্রিক। এই গুরুকুলগুলি ছিল আবাসিক। শিষ্যের আগমনে বৈদিক ঋষির আশ্রম পরিণত হতো বিদ্যা চর্চার কেন্দ্রে। গুরুকুলগুলি তপবন অথবা জনপদ অথবা লোকালয় অবস্থিত ছিল। মূলত একজন গুরুকে কেন্দ্র করে এক একটি গুরুকুল গড়ে উঠত। আচ্ছা, তার পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষা শুরু ও শেষের অনুষ্ঠান। গুরুগৃহে আনুষ্ঠানিক শিক্ষা শুরু হওয়ার অনুষ্ঠান ছিল উপনয়ন। উপনয়নের মাধ্যমে শিক্ষার্থী হতো দ্বিজ
অর্থাৎ মনে করা হতো গুরুগৃহে শিক্ষা জীবনের সূচনার মধ্যে দিয়ে শিক্ষার্থী দ্বিতীয় জন্ম লাভ করেছে। এই দ্বিজ শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয় জন্ম। তাই মনে করা হতো যে গুরুগৃহে শিক্ষার্থী যখন আসছে এবং তার শিক্ষা জীবনের সূচনা ঘটছে, তখন গুরু সেই শিষ্যকে দ্বিতীয় জীবন দান করছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ভেদে উপনয়নের বয়স ছিল 8, 11, 12। শূদ্রদের আনুষ্ঠানিক শিক্ষায় কোনো অধিকার ছিল না, ফলে তাদের উপনয়নও হতো না। 12 বছর কালব্যাপী গুরুগৃহে শিক্ষার্থীর শিক্ষাজীবন পরিচালিত হওয়ার পর সমাবর্তন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শিক্ষাজীবনের সমাপ্তি ঘটত। এরপর শিক্ষার্থী, অর্থাৎ এই সমাবর্তন অনুষ্ঠানের পর যখন শিক্ষার্থীর গুরুগৃহে শিক্ষাজীবন শেষ হচ্ছে, তারপর শিক্ষার্থী ব্রহ্মচর্য আশ্রম ত্যাগ করে প্রবেশ করত গার্হস্থ্য আশ্রমে। তাহলে আমরা কি দেখলাম? যে ব্রাহ্মণ্য শিক্ষায় শিক্ষা শুরুর অনুষ্ঠান ছিল উপনয়ন এবং শিক্ষা শেষের অনুষ্ঠান ছিল সমাবর্তন। পরবর্তী বৈশিষ্ট্য হলো পাঠ্যক্রম। ব্রাহ্মণ্য শিক্ষায় পাঠ্যক্রম ছিল বর্ণ অনুযায়ী বিভক্ত, অর্থাৎ সমাজে যে 3 বর্ণের শিক্ষায় অধিকার ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3টে বর্ণের পাঠ্যক্রম ছিল আলাদা আলাদা। ব্রাহ্মণ্য যুগের প্রাথমিক পর্যায়ে সকল বেদ পাঠে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের অধিকার থাকলেও ক্রমশ এই অধিকার ব্রাহ্মণদের মধ্যেই সীমাবদ্ধ করা হয়। পাঠ্যক্রমে স্থান পেয়েছিল পরাবিদ্যা ও অপরাবিদ্যা। পরাবিদ্যা হলো বেদ, বেদাঙ্গ নির্ভর তাত্ত্বিক জ্ঞান, এবং অপরাবিদ্যা হলো জীবনের সঙ্গে সংযুক্ত ব্যবহারিক জ্ঞানের সমাহার। তাহলে ব্রাহ্মণ শিক্ষার পাঠ্যক্রমে কিন্তু শুধুমাত্র বেদ, বেদাঙ্গ এগুলোই পড়ানো হতো এরকম নয়, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি জীবনের জন্য প্রয়োজনীয় এমন বিষয়েও কিন্তু শিক্ষা প্রদান করা হতো। ব্রাহ্মণদের পাঠ্য বিষয়ের মধ্যে ঋক, সাম, যজুর্বেদ ছিল অবশ্য পাঠ্য। এছাড়াও বেদাঙ্গ, বিদ্যা, ইতিহাস, পুরাণ, আখ্যান, নক্ষত্রবিদ্যা, ভূতবিদ্যা, সর্পবিদ্যা, দেববিদ্যা, ব্রহ্মবিদ্যা, শ্লোক ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। ক্ষত্রিয়দের ক্ষেত্রে যুদ্ধবিদ্যা ছিল অবশ্য পাঠ্য। এছাড়াও রথ, গজ, অশ্ব, পদাতিক এই চতুরঙ্গ সৈন্য পরিচালনা, বিভিন্ন অস্ত্রশাস্ত্রের জ্ঞান লাভ, সময় কৌশল, নীতিশাস্ত্র ইত্যাদি ছিল পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত। বৈশ্যদের পাঠ্য বিষয় সম্পর্কে মনুসংহিতায় বলা হয়েছে পশুপালন, দান, যজ্ঞ, অধ্যায়ন, বাণিজ্য, ধন বৃদ্ধির জন্য ঋণ দান ও কৃষিকাজ সম্পর্কিত বিষয় জ্ঞান লাভ, ধাতু বিজ্ঞান, বিভিন্ন প্রকার ওজন ও পরিমাপের জ্ঞান ইত্যাদি ছিল পাঠ্য বিষয়। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষণ পদ্ধতি। বৈদিক শিক্ষার পাঠ্যবস্তু ছিল মূলত মন্ত্র, সুতরাং স্বাভাবিক শিক্ষণ পদ্ধতি ছিল আবৃত্তি। শিক্ষকের কাছ থেকে নির্দিষ্ট ছন্দে ও ধ্বনিতে উচ্চারিত মন্ত্র শিষ্য আয়ত্ত করে স্মৃতিতে ধারণ করত। পবিত্র মন্ত্র ছিল মনন এবং অনুধাবনের বিষয়। অনুধাবনহীন শিক্ষাকে ঋষিরা ভস্যের ওপর শুষ্ক কাষ্ঠের সঙ্গে তুলনা করতেন। তাই শ্রবণ, মনন ও নিদিধ্যাসন ছিল জ্ঞান লাভের শ্রেষ্ঠ পথ। প্রথম স্তরে অর্থাৎ শ্রবণের ক্ষেত্রে গুরুবাক্য বা উপদেশ শিষ্যকে মনোযোগ সহকারে শুনতে হতো। দ্বিতীয় স্তরে বিষয়বস্তুকে যুক্তি সহকারে গভীরভাবে চিন্তা করতে হতো, যাকে বলা হয় হচ্ছে মনন। এবং তৃতীয় স্তরে অর্থাৎ নিদিধ্যাসনের ক্ষেত্রে একাগ্র চিত্রে সাধনার দ্বারা পরম সত্যকে উপলব্ধি করার চেষ্টা করা হতো। এছাড়াও প্রশ্নোত্তর পদ্ধতি, গল্পের ছলে শিক্ষণ পদ্ধতিও অনুসৃত হতো। পরবর্তী বৈশিষ্ট্য গুরু শিষ্য সম্পর্ক। গুরু শিষ্যের সম্পর্ক ছিল পিতা পুত্রের সম্পর্কের মতো পবিত্র ও মধুর। শিষ্য গুরুর পরিবারের একজন বলেই পরিচিত হতো। শিষ্যের আহার ও বাসস্থানের ব্যবস্থা করতেন গুরু। গুরু ও শিষ্যের সম্পর্ক মূলত নৈতিক ও ধর্মীয় ভিত্তিতে সম্পন্ন হতো।
শিষ্যের রোগশয্যার পাশে থেকে গুরু মায়ের মতো সেবা করতেন। গুরু বিনা পারিশ্রমিকেই শিক্ষা দিতেন। গুরু কোনো আর্থিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্য নিয়ে কখনোই শিক্ষকতা করতেন না। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে শৃঙ্খলা। শিক্ষার উদ্দেশ্য যেহেতু ছিল মোক্ষ লাভ, আত্মানুভূতি ও আত্মপরিপূর্ণতা, সেই জন্য শিক্ষার পরিবেশটি নিবিষ্ঠতা, মনন ও আত্মসমাহিত চিন্তার দ্বারা পরিপূর্ণ থাকত। এই শিক্ষা একটি জীবন বিধিরই নামান্তর ছিল। ব্রহ্মচর্যাশ্রমে শিক্ষার্থীদের কঠোর নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে হতো। ধনী দরিদ্র নির্বিশেষে সকল বিদ্যার্থীকে সংযম ও কৃচ্ছ সাধন করতে হতো। স্ত্রী সঙ্গ, দিবানিদ্রা, গন্ধদ্রব্য, মালাচন্দনের ব্যবহার, গুরুপাক খাদ্য গ্রহণ, মাদক দ্রব্য গ্রহণ, সর্বপ্রকার আরাম ও বিলাস ছিল নিষিদ্ধ। সংযম ও শৃঙ্খলার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ে তোলা হতো। আচ্ছা, পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে মূল্যায়ন ব্যবস্থা, অর্থাৎ ইভ্যালুয়েশন সিস্টেম কীরকম ছিল। ব্রাহ্মণ্য শিক্ষায় পরীক্ষা ব্যবস্থা ছিল না, কিন্তু বিতর্ক, আলোচনা সভা ও বিদ্বৎ সম্মেলন এসবের ব্যবস্থা ছিল। বিতর্ক সভার মধ্যে দিয়েই পণ্ডিতদের বিদ্যার পরীক্ষা হতো। বৈদিক গ্রন্থে এই বিতর্ককে বলা হয় ব্রহ্মোদয়। সেই সময় কিন্তু এই বিদ্যা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন উপাধিতেও ভূষিত করা হতো, যেমন বিদ্যা স্নাতক, বিদ্যা স্নাতক, ব্রত স্নাতক বা বিদ্যাব্রত স্নাতক, এই ধরনের বিভিন্ন উপাধিতেও শিক্ষার্থীদের ভূষিত করা হতো। তাহলে এই হলো ব্রাহ্মণ্য শিক্ষার একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা ক্লাস একাদশ শ্রেণীর যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী বিভিন্ন সময় পরীক্ষায় আসে এবং এখান থেকে বিভিন্ন এমসিকিউ এবং এসএকিউ আসে। এছাড়াও যারা অনার্স নিয়ে পড়ছো তাদেরও যে হিস্ট্রি অফ এডুকেশনের যে পেপারটা রয়েছে সেই পেপারেও কিন্তু এই যে টপিকটা ব্রাহ্মণ্য শিক্ষার বৈশিষ্ট্যটা খুব গুরুত্বপূর্ণ। আজকে এত পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। চ্যানেলটিকে যদি ভালো লাগে, চ্যানেলের টপিকগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো। অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা আরও কোন কোন বিষয় জানতে চাইছো। থ্যাংক ইউ।